বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে আরও একটি এসএসসি পরীক্ষার বোর্ড প্রশ্নের সলিউশন দেখেছিলাম। আমি আগেই বলেছি তোমাদের, যদি এই বোর্ড পরীক্ষার এসএসসি পরীক্ষার কয়েক বোর্ডের প্রশ্ন ঠিকমতো নিয়মিত অনুশীলনী করো, তাহলে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় সবগুলো প্রশ্নই ইনশাল্লাহ তোমরা কমন পাবে এবং উত্তর দিতে সক্ষম হবে, পরিপূর্ণ নম্বরই পাবে ইনশাল্লাহ। আমরা আজকে যে বিষয়টা দেখছি সেটা হলো যশোর বোর্ড 2017 সালের এসএসসি পরীক্ষা 6 নম্বর আইটেমে যে 10টি ট্রান্সফরমেশন আসে সেগুলো। যা হোক, আর কথা নয়, আমরা সরাসরি চলে যাচ্ছি, দেখি কি কি এসেছিল। 1 নম্বর, যেখানে এ নম্বরে যেটি এসেছিল, স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য এক্সামিনেশন। কলাকৌশলটা পরীক্ষার মধ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বানাতে হবে কম্পারেটিভ। বাক্যটি আছে সুপারলেটিভ ফর্মে। আমরা আগে জানি সুপারলেটিভ ফর্ম দুই দিকে থাকতে পারে, একটি থাকে দ্য সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসিয়ে যে সরাসরি থাকে, আরও একটি থাকতে পারে, সেটা হলো ওয়ান অফ দ্য যুক্ত। তো এখানে যখন সুপারলেটিভ ডিগ্রির আগে কোনো ওয়ান অফ দ্য না থাকে যে বাক্যটিতে, সেটা যদি কম্পারেটিভ করতে হয় তাহলে দেন অ্যানি আদার বসে। আরও একটি জিনিস আমরা গত সেই বোর্ড পরীক্ষার প্রশ্নে ঠিক এইরকমই আমরা বিষয়টা আলোচনা করেছিলাম। যদি মনে থাকে আমি কথাটি আবার স্মরণ করিয়ে দিচ্ছি। যদি কোনো সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ অথবা কোনো কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করতে হয়, তাহলে প্রথমের যে সাবজেক্ট এবং ভার্ব, যেমন এখানে সাবজেক্টটা আছে স্ট্র্যাটেজি এবং ভার্ব আছে ইজ, এটা ঠিকই থাকবে, প্রথমেই বসবে। সাবজেক্ট এবং ভার্বটা ঠিক থাকবে। কখন থাকবে এটা? যখনই সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা পরিবর্তন করব। তাহলে কি ঘটনাটা কি ঘটলো, যে স্ট্র্যাটেজি ইজ এটা অপরিবর্তিত অবস্থায় বসলো, তারপরে হলেও বানাবো আমরা কম্পারেটিভ ফর্ম। এজন্যে সুপারলেটিভ ডিগ্রির যে সুপারলেটিভ ফর্ম যেটা ছিল, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির এক দিবস এটি বাদ যাবে, তাহলে মোস্টটা হয়ে যাবে মোর, কারণ আমরা জানি কম্পারেটিভ হিসেবে অ্যাডজেক্টিভের পূর্বে মোর বসে কম্পারেটিভে। মোর, আমি একটু আগে যে কথাটা বলেছিলাম, দি যুক্ত কোনো সুপারলেটিভ ফর্মকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে দেন অ্যানি আদার হয়ে যায়। দেন অ্যানি আদার পরের যে অংশটুকু ডিগ্রির পরে থেকে ছিল থিং ইন দ্য এক্সামিনেশন অপরিবর্তিত অবস্থায় বসে। তাহলে এই বাক্যে আমরা দেখলাম যে প্রথমে সাবজেক্ট ভার্ব ঠিক আছে, ঠিক থাকবে, তারপরে হলো কম্পারেটিভ ফর্মের জন্য এটা মোর হয়ে যাবে, সুপারলেটিভের আগে দি বসে, এই জন্য দিটা বাদ যাবে, এবং পরের অংশটুকু অপরিবর্তিত অবস্থায় বসেছে। এভাবে বাক্যটা কম্পারেটিভ হয়ে গেছে। এই ছিল এ নম্বরের কথা। আমরা এখন চলে যাচ্ছি বি নম্বরে কি এসেছিল একটু দেখি। বি নম্বরে এসেছিল এনি অ্যান্সার ইন দ্য এক্সাম শুড নট বি ইলাবোরেটেড। এনি অ্যান্সার ইন দ্য এক্সাম শুড নট বি ইলাবোরেটেড। এখানে অ্যাক্টিভ করতে বলা হয়েছে, অর্থাৎ বাক্যটা আছে প্যাসিভে, করতে হবে অ্যাক্টিভ। আমরা জানি অ্যাক্টিভ করতে হলে সেই বাক্যের প্রথমে সাবজেক্ট বসবে। এখানে কিন্তু শিক্ষার্থীরা একটা বিষয় খেয়াল করো, এনি অ্যান্সার ইন দ্য এক্সাম শুড নট বি ইলাবোরেটেড। কোনো প্রশ্নের উত্তরই পরীক্ষার মধ্যে অতিরিক্ত বড় করার উচিত না। কে করবে না এটা? এই সাবজেক্টে কিন্তু এখানে উজ্জ্ব আছে। কিছু কিছু সময়ে আমরা দেখতে পাবো প্যাসিভ পরীক্ষার মধ্যে বেশ কয়েকবারই এসেছে এইরকম বাক্য, যে প্যাসিভ ফর্মে আছে বাক্যটি, সেখানে কিন্তু সাবজেক্ট উজ্জ্ব রাখা হয়েছে। যেমন এই বাক্যটিতে আছে সাবজেক্ট এক্সামিনি, পরীক্ষার্থীরাই তো পরীক্ষার হলে উত্তরটাকে সে বড় করবে না, সেটা করবে তো পরীক্ষার্থীরা। এখানে সেই অ্যাক্টিভ যখন আমরা করতে যাব, এক্সামিনি কথাটি বসাতে হবে। এবং আমরা জানি যদি অক্সিলারি থাকে, মোডাল অক্সিলারি যদি কোনো ইতে থাকে, বা অক্সিলারি বলতে পারি আমরা, এটা অক্সিলারি যখন থাকবে তখন সাবজেক্টের পর ওই অক্সিলারিটাই বসবে। যেমন এখানে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এইরকম যদি মোডাল অক্সিলারি থাকে, অ্যাক্টিভ যখন আমরা তৈরি করব তখন সাবজেক্টের পরে সেই ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এই কথাগুলো অক্সিলারিগুলো আবার বসে যাবে। শুধু বাদ যাবে বি, যে বিটা থাকে, এই বিটা প্যাসিভ ভয়েসে বি থাকলে অ্যাক্টিভে সেটা বাদ যায়। গিয়ে যদি বাক্যটা সেই প্যাসিভ ফর্মের বাক্যটা যদি নেগেটিভে হয়, যেমন এই বাক্যটি নেগেটিভ আছে, শুড নট আছে,
অ্যাক্টিভিস্টিক শুড নট, অর্থাৎ যে অক্সিলারি থাকবে সেই অক্সিলারির পরে একটা নট বসাতে হবে, এবং এবং সে ভার্ব যেটা ছিল সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, কারণ অ্যাক্টিভে প্রেজেন্ট ফর্ম হবে। বিষয়টা হলো এরকম, আমরা জানি মোডাল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্টের পরে সবসময়ই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই হিসেবেও তোমরা মনে রাখতে পারো যে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দেন অ্যানি অ্যান্সার ইন দ্য এক্সাম, অ্যানি অ্যান্সার ইন দ্য এক্সাম, কোনো বাক্যটাই সে প্রথমে থেকে অ্যানি অ্যান্সার ইন দ্য এক্সাম শেষ পর্যন্ত বসে ফুল স্টপ বসবে। তাহলে কি ঘটলো, এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট দ্য এক্সামিনি উজ্জ ছিল, তাই এখানে বসানো হয়েছে। তারপরে অক্সিলারি আমি বললাম একটু আগে যে মোডাল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট, টু, নিড এবং ড্যার এই শব্দ অক্সিলারিগুলো থাকলে সেটা বসবে। এবং বাক্যটা যদি প্যাসিভ ফর্মে নেগেটিভ থাকে তাহলে অ্যাক্টিভেও সেখানে নেগেটিভ হিসেবে নট বসবে। এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং শুরুর থেকে বাক্যের প্যাসিভ বাক্যের শুরুর থেকে সেই অক্সিলারির আগ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় বসে একটি ফুল স্টপ বসবে। এইভাবে গেল। তো আমরা 3 নম্বরে কি এসেছিল, হোয়েন হি গেটস দ্য কোশ্চেন পেপার হি শুড রিড ইট কেয়ারফুলি, বানাতে হবে সিম্পল। হোয়েন হি গেটস দ্য কোশ্চেন পেপার হি শুড রিড ইট কেয়ারফুলি, বানাতে হবে সিম্পল। আছে কমপ্লেক্স সেন্টেন্সে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে হোয়েন আছে এবং দুটো ক্লোজ আছে, হোয়েন যুক্ত একটি ক্লোজ এবং হোয়েন মুক্ত, অর্থাৎ পরে আছে হি শুড রিড ইট কেয়ারফুলি, সে তার উচিত একটা সতর্ক সহকারে পড়া। এর বাংলা অর্থটা এরকম, যখন সে প্রশ্নপত্র পায় তার উচিত সতর্কভাবে প্রশ্নপত্রটি পড়া। এটাকে বানাতে হবে সিম্পল। আমরা জানি যে বাক্যে যখন কোনো কমপ্লেক্স বাক্যকে সিম্পল বানাই, যে কানেক্টর বা কনজাংশনের জন্যে বা বোঝা যায় যে বাক্যটি কমপ্লেক্সে আছে, সেই বাক্য থেকেই মানে কাজটা করতে হয়। যেমন সিম্পল করতে হলে আমি এখানে করব যে সাবজেক্ট বাদ যাবে, গেটস, এটা বাই গেটিং অথবা আফটার গেটিং অথবা গেটিং দ্য কোশ্চেন পেপার, যেদিকেই করো সেদিকেই হবে। দেখো গেটিং দ্য কোশ্চেন পেপার লিখে পরের বাক্যে যে ক্লোজটা আছে অপরিবর্তিত অবস্থায় বসেছে। আমি এখানে ডট চিহ্ন দিয়েছি, এখানে একটু জায়গার সংকলন হয়েছে। তোমরা যখন এটা লিখবে তোমরা হি শুড রিড ইট কেয়ারফুলি, হি শুড রিড ইট কেয়ারফুলি বাক্যটুকু আমার এই ডট চিহ্নে দিয়ে নেবে। তারপরে ডি নম্বর, অ্যাট ফার্স্ট গ্ল্যান্স, প্রথম দর্শনে দ্য কোশ্চেন মে সিম ডিফিকাল্ট, প্রথমে তোমরা যখন যে কোশ্চেনটা পাও, কোশ্চেন পেপার প্রথম দর্শনে তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। প্রথম দর্শনে কোশ্চেনটা তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে। তাহলে এই যে আমি এর একটু আগে যে বিষয়টা দেখেছিলাম যে কোনো অক্সিলারি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে এখানে অক্সিলারি মে, এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই অক্সিলারির পরে নট এবং পরের যে শব্দটা আছে কিওয়ার্ড এটার বিপরীত করতে হয়। তাহলে এই বাক্যটা কি হবে, অ্যাট ফার্স্ট গ্ল্যান্স। আমরা আরেকটি জিনিস বলে রাখি, যদি কোনো ট্রান্সফরমেশনে দেখব এইরকম কোনো অতিরিক্ত অংশ, যেমন অ্যাট ফার্স্ট গ্ল্যান্স, সো, দেয়ারফর, অ্যাকচুয়ালি, নর্মালি, গ্র্যাজুয়ালি, এরকম কথা প্রথম চোটে বসে যদি কোনো কমা দিয়ে তারপরে বাক্য আরম্ভ হয়, সেই ট্রান্সফরমেশন করার সময় সেই অংশটুকু অতিরিক্তভাবেই অপরিবর্তিত অবস্থায় রাখা যায়। তাহলে তারপরে মূল শব্দে আসি আমরা, দ্য কোশ্চেন পেপার, দ্য কোশ্চেন্স, অক্সিলারি মে আছে, তারপরে নট হবে। এখানে ছিল ডিফিকাল্টার বিপরীত ইজি। তাহলে কি দাঁড়ালো অ্যাট ফার্স্ট গ্ল্যান্স দ্য কোশ্চেন্স মে নট সিম ইজি, প্রথম দর্শনে প্রশ্নপত্রটি সহজ মনে হবে না, সহজ মনে নাও হতে পারে। তারপরের বাক্য ই নম্বরে, এ স্টুডেন্ট শুড অ্যাটেম্প্ট টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স to get good marks complex. A student should attempt to answer all the questions to get good marks. একজন ছাত্রের উচিত সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেয়া
ভালো নম্বর পেতে ভালো নম্বর পেতে একজন ছাত্রের উচিত সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া। এখানে আমি একটু তোমাদের একটু সংক্ষিপ্ত আকারে মনে রাখার জন্য যে বিষয়টা বলতে চাই সেটি হলো, যখন তোমরা দেখবে একটি বাক্যে কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, যেমন শুডের পরে আছে অ্যাটেম্পট, শুডের পরে যে এই ভার্বটা আছে, এই একটি ভার্ব, আরও একটি ভার্ব আছে গেট। কোনো বাক্যে যদি দুইটি ভার্ব এরকম থাকে এবং শেষের ভার্বের আগে টু থাকে, কথাটি আমি আবার বলছি কারণ এই ধরনের বাক্য প্রায় সবসময়ই, প্রায় প্রত্যেক বছর সব বোর্ডেই এই ধরনের একটি গ্রামাটিক্যাল বাক্য দেয়া হয় যেটাকে পরিবর্তন করতে বলা হয়। যেমন একটি বাক্যে যদি দুইটি ভার্ব থাকে, প্রথম বাক্যে আছে প্রথমে যে ভার্ব আছে অ্যাটেম্প, পরের যে আরেকটি ভার্ব আছে গেট, গেটের আগে টু, একটি বাক্যে দুইটি ভার্ব থাকলে শেষের ভার্বের আগে টু থাকলে, এই টু থাকলে সেই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে এই টু এর পরিবর্তে সো দ্যাট, টু এর পরিবর্তে সো দ্যাট এবং পরে সাবজেক্ট, সো দ্যাটের পরে সাবজেক্ট, তারপরে ক্যান অথবা কুড, তারপরে টুর পরে থেকে বাকি অংশটুকু অপরিবর্তিত অবস্থায়। আমি আবার বলছি, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে এবং শেষের ভার্বের আগে টু থাকে, সেই বাক্যকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে চাই তাহলে শেষের যে ভার্বের আগে টু আছে এই টুটাকে বাদ দিয়ে সো দ্যাট এবং সো দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড এবং তারপর টুর পর থেকে বাকি অংশটুকু। এখানে আরও একটি বিষয় তোমাদের মনে রাখা উচিত, আগের বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবজেক্টের পরে ক্যান হবে, এবং আগের বাক্যটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে সাবজেক্টের পরে সো দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কুড হবে। যা হোক, আমরা 8 নম্বরে যাই। ইফ অ্যান এক্সামিনি অ্যান্সার্স অল দ্য কোশ্চেন, যদি একজন পরীক্ষার্থী সব প্রশ্নের উত্তর দেয়, দ্য এক্সামিনার বিকামস গ্ল্যাড টু সি দ্যাট, একজন পরীক্ষক তা দেখে খুব খুশি হয়। সিম্পল করতে হবে। ইফ অ্যান এক্সামিনি অ্যান্সার অল দ্য কোশ্চেন্স, দ্য এক্সামিনার বিকামস গ্ল্যাড টু সি দ্যাট, তাহলে এইখানে আমরা যদি সিম্পল করতে চাই, দ্য এক্সামিনার বিকামস গ্ল্যাড টু সি, the examiner becomes glad to see an examinee answering at all the questions. এক্সামিনার খুশি হয়, আনন্দিত হয়, মানে একজন পরীক্ষার্থীর সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া দেখে। An examiner becomes glad to see an examinee answering at all the questions. জি নম্বরে, বাট ইট ইজ বেটার দ্যান নট অ্যান্সারিং অ্যাট অল, কিন্তু এটা ভালো, তুলনামূলক ভালো কোনো কিছু না অ্যান্সারের চেয়ে। বাট এই বাক্যে দেখো আমরা বলছিলাম কিছু অতিরিক্ত কথা যদি এরকম থাকে তাহলে ওটা অতিরিক্ত অবস্থায় বসে যায়, যেমন এখানে বাট আছে, তারপর একটি কমা আছে, এটা পজিটিভ। ও এখানে আরেকটি কথা তোমাদের বলে রাখি, এখানে পজিটিভ এটা আছে কম্পারেটিভ আছে। আমরা কম্পারেটিভ কীভাবে বুঝবো? ডিগ্রির কম্পারেটিভ ফর্ম দেখে এবং একটা দেন থাকে, এটা কম্পারেটিভ। আর যখন সেটা পজিটিভ করি আমরা, ডিগ্রির প্রথমে একটা অ্যাজ বা সো এবং তারপরই একটা অ্যাজ বা সো, এই নমুনাগুলো দেখলে, এই চিহ্নগুলো দেখলে, এই ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝতে পারবো কোনটা পজিটিভ কোনটা কম্পারেটিভ। একটু আগেই বলেছি, প্রথমে যে এরকম অতিরিক্ত অংশ যদি থাকে তাহলে সেটা অপরিবর্তিত অবস্থায় থাকে। তারপর দেনের পরে থেকে যে নট অ্যান্সারিং অ্যাট অল, শেষের অংশটুকু আমরা জানি যে কম্পারেটিভ থেকে যদি কোনো বাক্যকে পজিটিভ করতে হয় তাহলে ডিগ্রির পরের অংশটুকু, দেনের পরের অংশটুকু প্রথমে বসবে। নট অ্যান্সারিং অ্যাট অল বসার পর ভার্ব বসবে যদি প্রদত্ত বাক্যে এম ইজ আর, যদি প্রদত্ত বাক্যে এম ইজ আর তিনটার একটি থাকে তাহলে পরিবর্তিত বাক্য অর্থাৎ পজিটিভেও ঠিক তিনটির একটি বসবে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে, যদি প্লুরাল হয় তাহলে আর বসতো,
আর যদি সাবজেক্ট এম হতো তাহলে সাবজেক্ট আই হলে এম বসতো। সেই হিসেবে নট অ্যান্সারিং অ্যাট অল ইজ বাক্যটি যেহেতু নেগেটিভের, এখানে নট ইজ নট। আমি একটু আগেই বলেছি কম্পারেটিভ পজিটিভ ডিগ্রির আগে করতে হলে অ্যাডজেক্টিভের আগে একটি অ্যাজ বা সো এবং তারপরে আর একটি অ্যাজ বা অ্যাজ, তারপরে প্রথমে যে সাবজেক্ট ছিল ইট এটা বসে যাবে। তাহলে এই বাক্যটা নট অ্যান্সারিং অ্যাট অল বসার পরে একটা ভার্ব ইজ, তারপরে নট, তারপরে একটা অ্যাজ বা সো, তারপরে গুড বেটার ছিল। এখানে পজিটিভ ফর্ম, বেটারের পজিটিভ ফর্ম হলো গুড, তারপর একটা অ্যাজ এবং প্রথম যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা বসে যাবে। তারপরের বাক্য এইজ, ইট ইজ রিয়েলি সেন্সিবল এক্সক্লেমেটরি, হাউ সেন্সিবল, হাউ সেন্সিবল ইট ইজ, হাউ সেন্সিবল ইট ইজ। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখানে ভেরি দেখতে পাই, এটা অ্যাডজেক্টিভ দেখতে পাই, এখানে রিয়েলি অ্যাডজেক্টিভটা আছে, রিয়েলি সেন্সিবল, ইট ইজ রিয়েলি সেন্সিবল, যার জন্য একটি হাউ এবং সেন্সিবল, হাউয়ের পরের যে অ্যাডজেক্টিভের পরে যে এটা ওয়ার্ড থাকে সেটা বসে এবং তারপরে সবশেষে সাবজেক্ট এবং ভার্ব এবং অবশেষে এক্সক্লেমেশন সাইন অর্থাৎ এক্সক্লেমেটরি চিহ্নটা এখানে বসে যাবে। তারপরে আই নম্বর, দ্য এক্সামিনি শুড নট ওয়াস্ট টাইম বাই ডুইং ইট প্যাসিভ, দ্য এক্সামিনি শুড নট ওয়াস্ট টাইম বাই ডুইং ইট। প্যাসিভ করতে হলে আমরা জানি যে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। অ্যাক্টিভের অবজেক্ট, এখানে অ্যাক্টিভ বাক্যটি অ্যাক্টিভে আছে, এখানে অবজেক্ট হিসেবে টাইম, টাইমটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে। তারপর শুড নট এটা বসবে একটা অতিরিক্ত হিসেবে, প্যাসিভ ভয়েসে বি বসবে। ওয়াস্ট এর পাস্ট পার্টিসিপল ওয়াস্টেড, ঠিক এমন হবে টাইম শুড নট বি ওয়াস্টেড বাই ডুইং ইট বাই দ্য এক্সামিনি। যে নম্বরে আমি সর্বশেষ, যে নম্বর নয়